আসসালামু আলাইকুম। এক অন্ধকার কালো রাতে জুলমাত রিচুয়ালের মাধ্যমে ভয়ঙ্কর দুই জিনকে এই পৃথিবীতে ডেকে আনে এক মহিলা। এই দুজন জিন মহিলার এক ভয়ঙ্কর ইচ্ছা পূরণ করে ঠিকই, তবে এর বদলে জিনদের যা দেওয়ার কথা ছিল তা ওই মহিলাটি দিতে পারে না, যার ফলে জিন দুজন এই পৃথিবীতেই আটকে পড়ে। আর এরপর ওই মহিলা এবং এই জিনের আশেপাশে থাকা মানুষদের সাথে কি হতে চলেছে তাই জানতে পারবো আমাদের বহুল প্রতীক্ষিত টার্কিশ মুভি সিজিন 7-এ, যেখানে এই জিন দুজনের সাথে লড়াই করতে চলেছে আমাদের সকলের প্রিয় অরহান। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। কালো পূর্ণিমার রাত। এটা 19 বছর পর পর এমন এক মাসে আসে যে মাসে কোনো পূর্ণিমা আসে না। সাধারণত এটা ফেব্রুয়ারি মাস হয়ে থাকে। আর এই মাসে জুলমাত রিচুয়াল নামের এক বিশেষ ধরনের রিচুয়াল করা হয়, যার সাহায্যে যে কোনো মানুষ যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে। 2018 সালের ফেব্রুয়ারি মাসের শেষ কালো পূর্ণিমার রাত এসেছিল। এখন ওই রাতের দৃশ্যই আমরা দেখতে পাই, যেখানে আমরা কালো কাপড় পরা অদ্ভুত এক মহিলাকে দেখি, যার পুরো মুখ কালি ঝুলি মাখা এবং বিবর্ণ। সে তার খসখসে কণ্ঠে জুলমাত রিচুয়াল নিয়ে বলছিল। এই রিচুয়ালটি খুবই ভয়ানক। বড় বড় জ্ঞানী ব্যক্তিরাও এই রিচুয়ালের নাম মুখে নিতে চায় না। কালো পূর্ণিমার মাসে সব থেকে অন্ধকার দিনটিতেই এই জুলমাত রিচুয়াল করতে হয়। জুলমাত শব্দের অর্থ হলো অন্ধকার। মহিলাটি তার সাথে থাকা মেরিল নামের আরেক মহিলাকে বলে যে তার ভাগ্য ভালো, সামনেই জুলমাতের রাত আসতে চলেছে, তবে তার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নেওয়া উচিত। এইসব একবার শুরু করলে আর পিছু হটার উপায় নেই। মেরিল হিংস্রভাবে বলে ওঠে সে তার সিদ্ধান্ত নিয়েই এখানে এসেছে। তার স্বামী সন্তানকে যারা মেরেছে তাদের সে নরক যন্ত্রণা ভুগিয়ে ছাড়বে। সে সব করতে প্রস্তুত। মহিলাটি তখন মেরিলকে জানায় যে উৎসর্গের জন্য তাকে একজন বাচ্চা খুঁজে বের করতে হবে। জুলমাতের রাতে তারা রিচুয়াল করবে, আর রিচুয়াল শেষে ওই বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলতে হবে। এই রিচুয়ালের ফলে তার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। মহিলাটি এখানে মেরিলকে এও বলে সাবধান করে যে এই কালো জাদুর আশ্রয় নেওয়া হারাম, এর জন্য তার কবরে ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে। মেরিল এ কথা শুনে বলে সে সবকিছুই জানে, সে জেনে শুনে এই কাজ করতে এসেছে, তার আর কোনো উপায় নেই। তখন মহিলাটি মেরিলকে পরদিন জুলমাতের রাতে উৎসর্গ করার ওই বাচ্চাটিকে নিয়ে আসতে বলে। সেদিনই তারা রিচুয়ালটি সম্পূর্ণ করবে। পরদিন মেরিল বাচ্চাটিকে নিয়ে চলে আসে। কালো জাদু করা মহিলাটি তার রিচুয়াল শুরু করে। তখন সেখানে অদ্ভুত পোশাক পরা এবং মুখোশধারী কয়েকজন লোককে আমরা দেখতে পাই, যারা কিনা এই রিচুয়ালেরই অংশ ছিল, তবে তারা মানুষ নাকি অন্য কিছু তা বোঝা যায় না। কালো জাদুকর তালে তালে মন্ত্র পড়তে থাকে, তার সাথে ওই মুখোশ পরা জিনিসগুলো মন্ত্র পড়তে থাকে। বাচ্চাটিকে সেখানেই বেঁধে রাখা হয়েছিল। মহিলাটির এই কালো জাদুর সাথে সাথে বাচ্চাটিও ছটফট করতে থাকে। অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই ওই একই সময়, যে কিনা একটা বন্দুক হাতে নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করে এবং এক এক করে গুলি করে তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে হত্যা করে। সবাইকে হত্যা করা হয়ে গেলে লোকটি এবার নিজেকেই নিজে গুলি করে শেষ করে দেয়। লোকটি নিজেকে গুলি করার পর ওই কালো জাদু মহিলাটি থামে। বাচ্চাটিও ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলে। মহিলাটি মেরিলকে বলে যে জুলমাতের রিচুয়াল শেষ হয়েছে, নিষ্ঠুরতা জয় হয়েছে, তার মনের ইচ্ছা পূরণ হয়েছে। এখন আর একটি কাজই বাকি আছে, তাকে আর একদিন অপেক্ষা করতে হবে এবং এই বাচ্চাটিকে, অর্থাৎ যাকে উৎসর্গ করার জন্য তারা এনেছে, তাকে জ্যান্ত পুঁতে ফেলতে হবে। এরই মাধ্যমে তার কাজ সম্পন্ন হবে। এই কাজ তাকে সম্পূর্ণ একা করতে হবে, কারণ এই পাপের ভাগীদার তার সাথে আর কেউ হবে না। তাকে যে কোনো মূল্যে বাচ্চাটিকে মেরে ফেলতে হবে, কারণ এই বাচ্চাটির রক্ত অলরেডি জিনদের উৎসর্গ করা হয়েছে। তাই সে যদি কোনোভাবে এই বাচ্চাটিকে মারতে না পারে তাহলে তার অনেক বড় বিপদ হবে, যে বিপদ সম্পর্কে তার কোনো ধারণা নেই। মেরিল জানায় সেই কাজটি সম্পন্ন করবে। এরপর মহিলাটি 7টি প্রাণীর হাড় দিয়ে তৈরি একটি কঙ্কাল তাকে দেখায়, যেটি ওই বাচ্চাটির সাথেই দাফন করে দিতে হবে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আমাদের সকলের প্রিয় অরহানকে দেখতে পাই। হ্যাঁ, সেই অরহান, যে কিনা নিজের স্ত্রী মারা যাওয়ার পর একজন জিনকে তার স্ত্রী সাজিয়ে জোর করে নিজের কাছে আটকে রেখেছিল। এমনকি তার কালো জাদুর কারণে ওই জিনও নিজের অতীত সম্পর্কে ভুলে গিয়ে অরহানকে ভালোবাসতে শুরু করেছিল। তবে শীঘ্রই অরহান নিজের ভুল বুঝতে পেরেছিল, তাই তো সে এইসব কালো জাদুর পথ থেকে দূরে সরে এসেছিল। এখন সে তার এই জ্ঞান দিয়ে মানুষদেরকে সাহায্য
সাহায্য করার কাজ করে। দৃশ্য বর্তমানে আসে। অরহান হঠাৎই আকাশের দিকে তাকিয়ে চমকে ওঠে এবং বলে, আজ তো জুলমাতের রাত, নিশ্চয়ই আজ কোথাও না কোথাও কোনো না কোনো নিষ্ঠুরতা হতে চলেছে, যার থেকে বাঁচার কোনো উপায় নেই। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। আমরা পরের মাসের দৃশ্য দেখতে পাই। মিরাল এখানে আরজু নামের একজন ধনী মহিলার বাড়িতে এসেছিল। আরজুর সাথে তার বৃদ্ধা শাশুড়ি এবং 2 মেয়ে থাকে। আরজু তার বৃদ্ধা শাশুড়ি এবং ছোট মেয়ের দেখাশোনার জন্যই মিরালকে রাখতে চায় কেয়ারটেকার হিসাবে। আরজুর বড় মেয়ে সেরাপের বয়স 18 বছর। পুরনো বন্ধুবান্ধব রেখে নতুন জায়গায় শিফট হওয়ার কারণে সেরাপ সবসময় মনমরা হয়ে থাকে। সে এখন পরিবারের সাথে খুব একটা কথাও বলে না। আরজুর ছোট মেয়ে হলো রুইয়া। আরজু জানায় রুইয়ার সাথে সম্প্রতি একটি খারাপ ঘটনা ঘটেছে। এ কারণেই সে চায় মিরাল যেন বিশেষভাবে রুইয়ার উপর নজর রাখে। মিরাল বলে আরজু যেন তাকে নিয়ে চিন্তা না করে, সে সবটা সামলে নিবে। অন্যদিকে রুইয়া তার দাদির কাছে যায়। তাকে দেখে তার দাদি উল্টোপাল্টা সব কথা বলতে শুরু করে, যেমন সে সবকিছু জানে, তার ছেলে তাকে সবকিছু বলেছে, তার ছেলে অর্থাৎ রুইয়ার বাবা অনেক বেশি ভয় পাচ্ছে, সেই সবকিছু নিয়ে চিন্তিত। একথা বলতে বলতেই সে হঠাৎই বলে ওঠে তার ছেলে রুইয়াকে অন্য কেউ বানিয়ে দিয়েছে। এই কথাটি বৃদ্ধা বারবার বলছিল। রুইয়া এসব শুনে তার দাদিকে বলে সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। রুইয়া বুঝতে পারছিল যে তার দাদি উল্টোপাল্টা বলছে, তার অসুখটাই আসলে এমন ছিল। সে সবকিছু ভুলে যেত এবং এক কথা বারবার বলতো। এখন ওই রাতের বেলা আমরা আরজুর পুরো পরিবারকে একসাথে খাবারের টেবিলে দেখতে পাই। সেরাপ তখন বাসায় ফিরে এলে তারা তাকেও সেখানে বসে খাবার খেতে বলে, তবে সেরাপ এতে রাজি হয় না, বরং সে নিজের ঘরে চলে যায়। সে এখনো সবকিছু ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারছিল না। এই সময় মিরাল এসে বলে আরজুর যদি কাজ না থাকে তাহলে সে লালি অর্থাৎ আরজুর শাশুড়িকে খাওয়াতে যাবে। আরজু তাতে রাজি হয়ে যায়। আমরা বুঝতে পারি মিরালের কাজে আরজুর স্বামী কেমাল সহ তার পুরো পরিবারই বেশ সন্তুষ্ট ছিল। এখন মিরাল যায় লালির কাছে, তবে তাকে খাওয়ানোর সময় মিরালকে দেখে সে উল্টোপাল্টা বকতে আরম্ভ করে এবং এটা বলে উঠে যায় যে সে তার ছেলের সাথে কথা বলতে চায়। মিরাল তাকে আটকাতে গেলে সে মিরালকে ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দেয়। আর এরপর সে তার ঘরে থাকা একটা বড় পেন্টিংয়ের দিকে এগিয়ে যায় এবং বারবার বলতে থাকে সবকিছু সময় মতো করা উচিত, সবকিছু সময় মতো না করলে সবকিছু নষ্ট হয়ে যায়। এই কথাটি সে মিরালকেই বারবার বলছিল। মিরাল কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় ওই বৃদ্ধা হঠাৎই শান্ত হয়ে জিজ্ঞাসা করে মিরাল তার নাতনিকে দেখেছে কিনা। সে যদি তার নাতনিকে দেখে থাকে তাহলে যেন সে তাকে বলে দেয় যে তার নাতনি এই ঘরে যেন কখনোই না আসে, কেননা সে আর আগের মানুষটি নেই, সে পাল্টে গিয়েছে। আর এরপর হুট করেই সে মিরালকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলে। মিরালও তার কথা শুনে দ্রুত খাবারের প্লেটটি নিয়ে বেরিয়ে যায়। সে বের হতেই বৃদ্ধা আয়নার সামনে যায় এবং বিড়বিড়িয়ে বলতে থাকে কেমাল তাকে মেরে ফেলেছে। সে কেন এমনটি করলো, অর্থাৎ সে তার ছেলের ব্যাপারেই কিছু একটা বলছিল, হয়তোবা কেমালের কোনো পাপ কাজের ব্যাপারে সে জানতো। এখন অন্যদিকে সেরাপ এবং রুইয়াকে তাদের ঘরে দেখা যায়। সেরাপ বলে রুইয়া একদিক থেকে ভালোই আছে, সে কোথায় আছে, কিভাবে আছে, কখন তা নিয়ে তার কোনো ভাবনা নেই। মাঝে মধ্যে তার মনে হয় রুইয়ার মতো হলেই পারত। রুইয়া বলে সে কখনোই রুইয়ার মতো হতে চাইবে না। একথা শুনে সেরাপ চুপ হয়ে যায়। তাদের এই সব কথা গোপনে আরজু শুনছিল, যে কিনা কেমালকে গিয়ে জানায় সেরাপ এখনো মানিয়ে নিতে পারছে না। কেমাল বলে সে দ্রুতই মানিয়ে নিবে, এখানেই তার নতুন বন্ধু বান্ধব হবে। সে নিজেও এখানে একটি নতুন চাকরি খুঁজে নিবে বড় কোনো হসপিটালে। যা শুনে আরজু বেশ অবাক হয় এবং জিজ্ঞাসা করে যে যদি তার ডাক্তারিই করতে হয় তাহলে সে আগের চাকরি কেন ছাড়ল। এতে করে কেমাল রেগে গিয়ে বলে তার আসলে কিছুটা সময়ের প্রয়োজন ছিল, ফলে আরজুও চুপ হয়ে যায়। এখন এদিকে মিরাল সব কাজ শেষ করে তার ঘরে যায়, যেখানে সে তার ব্যাগ খুলে তার পরিবারের ছবি বের করে। সেখানে আমরা তার ছেলে এবং স্বামীর ছবি দেখতে পাই। এক সুন্দর বিকালে এক ভয়ানক লোক এসে তার সামনেই তার ছেলে এবং স্বামীকে গুলি করে মেরে ফেলেছিল। আর এই লোকটি সেই লোকটি ছিল যার পরিবারের ওপর সে জুলমাত রিচুয়াল করেছিল। এসব ভাবতে ভাবতে সে যখন তার ছেলের ছবিটি আয়নার সাথে লাগাচ্ছিল তখন হঠাৎ করেই তার ছেলে হাসানের আত্মাকে সে দেখতে পায়।
যে কিনা তাকে তার ওয়াদা খেলাপ করতে নিষেধ করে। তখনই সেখানে কালো জাদুকর ওই মহিলাটিকেও দেখা যায়, সেই সাথে সেই বাচ্চাটিকে যাকে উৎসর্গ করার জন্য সে নিয়ে এসেছিল। এই ভয়ানক দৃশ্য দেখে সে ভয়ে কুঁকড়ে যায়। এদিকে দেখতে দেখতে রাত 12টা বেজে গিয়েছিল। আমরা আরজু এবং তার স্বামী কামালকে দেখতে পাই, যারা কিনা ড্রয়িং রুমে বসে অদ্ভুত কিছু করছিল। আরজু পুতুলের ভঙ্গিতে বসেছিল চেয়ারে, তার সামনে বসেছিল কেমাল, যে কিনা একটা গ্লাস থেকে রক্ত অন্য একটি গ্লাসে পাইপের সাহায্যে নিচ্ছিল, আর তাকে এই অদ্ভুত কাজ করতে সাহায্য করছিল আরজু। সে আরজুকে জিজ্ঞাসা করে রুইয়া কোথায়। আরজু বলে রুইয়া গোসল করছে, তার পুরো শরীর নোংরা। যা শুনে আরজুকে তার হাতের কাজটি বুঝিয়ে দিয়ে সে চলে যায় রুইয়াকে দেখতে। তবে সে ওয়াশরুমে গিয়েই হতবাক হয়ে যায়, কেননা সেখানে বাথট্যাবে শুয়েছিল রুইয়া, যার পুরো শরীরে রক্ত মাখা। তার পাশেই তার দাদি দাঁড়িয়ে উল্টোপাল্টা বকছিল। কেমাল ছুটে এসে রুইয়াকে তুলে নেয় এবং চিৎকার করে তাকে ডাকতে থাকে। রুইয়া কোনো সাড়া দেয় না। হঠাৎই পেছন থেকে রুইয়া তাকে ডাক দেয়, যা দেখে কেমাল হতবাক হয়ে যায়। তখনই সে নিজের হাতে দেখতে পায়, যার কোলে ছিল মিরালের উৎসর্গ করা ওই ছেলেটি। এটা দেখে সে ভয়ানকভাবে চমকে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। এই সব কিছু আসলে সে ড্রয়িং রুমে শুয়ে স্বপ্নে দেখছিল। কেমাল কেন এই অদ্ভুত স্বপ্নটি দেখল, এছাড়া ওই উৎসর্গ করা ছেলেটির সাথে তার কি সম্পর্ক, এই ব্যাপারে আমরা আস্তে আস্তে জানতে পারবো। আপাতত আমরা সেরাপকে দেখতে পাই, যে কিনা তার বোনকে জিজ্ঞাসা করে নতুন ওই মহিলাটিকে তার কাছে কেমন লাগে। অর্থাৎ সে এখানে মিরালের কথা বলছিল। রুইয়ার কাছে মিরালকে বেশ ভালোই লাগছিল, কিন্তু সেরাপের কাছে তেমন একটা ভালো লাগেনি। তার কেন জানি মনে হচ্ছে মিরাল তাদের সাথে নাটক করছে। তাই সে রুইয়াকে সাবধান করে দেয় এবং বলে মিরালের সাথে খুব একটা ঘনিষ্ঠ হওয়ার দরকার নেই। এই কথা বলে সে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রুইয়া শুনতে পায় তার বোন তাকে ডাকছে। এই ফিসফিসানি ডাক শুনে রুইয়ার ভীষণ ভয় লাগছিল। তবুও সে আস্তে আস্তে করে তার বোনের কাছে যায় এবং তার মুখ থেকে চাদরটি তোলে। দেখা যায় সেরাপ তো মোবাইলে ব্যস্ত। তাহলে ফিসফিস করে এতক্ষণ ধরে রুইয়াকে কে ডাকছিল? অন্যদিকে আমরা ওরহানকে দেখতে পাই, যে কিনা জুলমাত নিয়ে রিসার্চ করছিল। বেশ কিছু পুরনো পুঁথি বিছিয়ে সে বোঝার চেষ্টা করছিল যে জুলমাত আসলে কোন ধরনের অভিশাপ বা কোন ধরনের জিন দ্বারা এটি সংগঠিত হয়। এমন সময় ওই জিনকে আমরা তার কাছে আসতে দেখতে পাই, আর সে আসা মাত্রই অরহান জুলমাত রিচুয়ালের কিছু দৃশ্য নিজের কল্পনায় দেখতে পায়। তখন ওই জিন তার কানে ফিসফিসিয়ে বলে ওঠে এইসব কিছু সে আটকাতে পারবে না, তার এত ক্ষমতা নেই। সে এইসবে জড়িয়ে নিজের বিপদ নিজে ডেকে আনছে। তখন অরহান ওই জিনকে বলে যে সে নিশ্চয়ই অরহানকে ভয় পাচ্ছে, তা না হলে এখানে আসতোই না। তাই সে চিৎকার করে ওই শয়তানি জিনকে এখান থেকে চলে যেতে বলে। জিন যেতে যেতে তাকে শাসিয়ে যায় এবং এইসব থেকে দূরে থাকতে বলে। তবে অরহান এটা শোনে না। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে এই জুলমাত রিচুয়ালের অভিশাপ শেষ করবে, তা না হলে এই রিচুয়ালের জের ধরে ওই জিন অনেক নিষ্পাপ মানুষের ক্ষতি করবে। এখন এদিকে আরজু তার মেয়েকে ঔষধ খাইয়ে দিচ্ছিল। রুইয়া তখন তার মাকে গোপনে বলে যে সে অন্য রুমে থাকতে চায়, সে তার বোনের সাথে একই ঘরে থাকতে চায় না। একথা শুনে আরজু একটু অবাক হয় এবং বলে যে সে এই ব্যাপারে তার বোনের সাথে কথা বলবে। এদিকে কেমালকে দেখা যায় যে কিনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজেই কথা বলছিল। সে তার নিজেকে প্রশ্ন করে যে সে কি করতে চলেছে, এত বড় একটা ঘটনা ঘটিয়ে সে কিভাবে বেরিয়ে আসবে। এই ব্যাপারে সে কিছুই জানে না। কথার মাঝখানেই সে একটা মাছিকে হাতে চাপা দিয়ে মেরে ফেলে। এই সময় তার চোখ মুখে বেশ ক্ষোভ দেখা যায়, মনেই হচ্ছিল যে সে কোনো মানসিক চাপে আছে। এরপর সে ঘর থেকে বেরিয়ে যায় এবং লক্ষ্যই করে না যে মিরাল বসে আরজুর সাথে কথা বলছে এবং কাঁদছে। সে আরজুকে তার স্বামী এবং সন্তানের মৃত্যুর কথা বলছিল। এরপর আমরা একটা পুরনো জায়গার দৃশ্য দেখতে পাই, যেখানে একটা ভাঙাচোরা বাড়িতে অনেকগুলো বাচ্চাদেরকে একসাথে জড়ো করে রাখা হয়েছিল। সেখানে কাজিম নামের একজন লোক আসে। সে সেই বাচ্চাদের সাথে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আসলে কাজিম চাইল্ড ট্রাফিকিং এর সাথে জড়িত ছিল। সে বাচ্চাদের অপহরণ করে আনতো এবং সেই বাচ্চাদেরকে বিক্রি করা অথবা তাদের দিয়ে ভিক্ষা করার কাজ করত। কাজিম এখানে তার একজন লোককে জিজ্ঞাসা করে যে সে মিরালের ওপর নজর রাখতে লোক পাঠিয়েছে কিনা। লোকটি উত্তরে বলে মিরালের পেছনে তাদের লোক আছে। কাজিম বলে মিরাল কি করে না করে সব খবর যেন তারা রাখে। এই সময় তারা কোনো এক ডাক্তারের কথা বলে যে কিনা পলাতক রয়েছে। খুব সম্ভবত তারা কেমালের কথাই বলছিল।
এখানে আমরা জানতে পারি মেরালের বিরুদ্ধে অভিযোগ যে সে মেহমাত নামের একটা বাচ্চাকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছিল, তবে সেটা সম্ভব হয়নি। কাজিমের কথা থেকে আমরা জানতে পারি মেরাল নয়, বরং ওই ডাক্তারই বাচ্চাটিকে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করেছে। অর্থাৎ মেরাল এবং কেমাল দুজনই কোনো না কোনোভাবে জড়িত ওই মেহমাত নামের বাচ্চাটির সাথে। যাই হোক, এখন কাজিম তার লোককে বলে মেরাল পাগল মহিলা, সে যে কোনো কিছু করে ফেলতে পারে, তার উপর যেন সবসময় চোখ রাখা হয়। অন্যদিকে কেমালকে দেখা যায় যে কিনা দুটো পুতুল নিয়ে রুইয়ার কাছে এসেছিল। সে রুইয়াকে বলে এটি তার জন্য সে উপহার এনেছে। সে এই দুটি পুতুলের নাম রেখেছিল রুইয়া এবং মেহমাত। সে বলে এই দুটি পুতুলকে রুইয়া যেন কখনো আলাদা না করে, দুটো পুতুলকে সবসময় একসাথে তার কাছে রাখে। রুইয়াও এখানে তার বাবার কথায় রাজি হয়ে যায়। কেমাল চলে গেলে ঘরে আসে মেরাল। মেরাল রুইয়াকে জিজ্ঞাসা করে সে কেন একা থাকতে চাইছে। রুইয়া বলে সে একা নয়, বরং তার বোনের সাথে থাকতে চাইছিল না। তার বোন ইদানিং খুব অদ্ভুত কাণ্ড করছে। গভীর রাতে ফিসফিসিয়ে তার নাম ধরে ডাকে। তাকে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। মেরাল বলে হতে পারে হয়তোবা তার বোন তার সাথে মজা করছে। এবার মেরাল বলে ছোট বোনদের সবসময় বড় বোনরা হিংসা করে, কারণ বড়রা ছোটদের বেশি আদর করে। একথা শুনে রুইয়ার মুখে হাসি ফুটে ওঠে। রুইয়া বলে তার বোন তাকে ভালোবাসে না, কারণ সে অসুস্থ। তার বোন মেরালকেও ভালোবাসে না, তবে সে নিজে মেরালকে অনেক বেশি ভালোবাসে। একথা শুনে মেরাল রুইয়াকে জড়িয়ে ধরে। তখন সে ওই অদ্ভুত দুটো পুতুল দেখতে পায়। এদিকে আরজু দেখতে পায় কেমাল কোন একটি ঔষধ খাচ্ছে। আরজু জিজ্ঞাসা করায় কেমাল বলে সে গত রাতে ঘুমাতে পারেনি, আজও ঘুম আসছে না, তাই ভালো ঘুমের জন্য সে এই ঔষধ খাচ্ছে। ঘুম না আসার কারণ জিজ্ঞাসা করলে কেমাল বলে তার বাচ্চাদের চিন্তায় ঘুম আসছে না, তারা এখানে খাপ খাইয়ে নিতে পারছে না। আরজু তাকে বোঝায় যে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। কেমাল জিজ্ঞাসা করে তার নতুন সাহায্যকারী মহিলাটি কেমন। আরজু বলে মহিলাটি খুবই দুঃখী, কেননা তার স্বামী এবং সন্তানকে একজন ধনী লোক জমি জমা নিয়ে বিরোধের জের ধরে হত্যা করেছিল। তবে ওই লোকটি নাকি তার পাপের শাস্তি পেয়েছে। সে পাগল হয়ে গিয়েছে এবং তার পুরো পরিবারকে মেরে ফেলেছে। আরজুর মতে যে যেমন পাপ করবে সে তেমনই শাস্তি পাবে, এমনটাই প্রকৃতির বিধান। যার যা পাওনা আল্লাহ তাকে দিয়ে দেয়, প্রকৃতির বিধান। এই কথাটি বারবার আওড়াতে থাকে কেমাল। অন্যদিকে মেরাল লালিকে খাইয়ে দিচ্ছিল। তখন লালি বলে তার স্বামী তাকে দেওয়া কথা রাখেনি। সে বলেছিল সে কখনো তাকে ছেড়ে চলে যাবে না, তবে চলে গিয়েছে। সে নিশ্চয়ই এখন দোজখে পুড়ে মরছে। লালি বলে ওয়াদা করলে তা রাখতে হয়। এমন সময় লালি ইচ্ছাকৃতই তার হাতে থাকা চামচটি ফেলে দেয়, যেটা উঠাতে গেলেই মিরাল দেখতে পায় লালির এক ভয়ানক রূপ, যে কিনা বারবার তাকে বলছিল ওয়াদা রাখতে, তা না হলে সেও শাস্তি পাবে। মুহূর্তের মধ্যে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই সবকিছুতে মেরাল বেশ অস্বস্তিতে পড়ে যায়। এখন ওই রাতে নিজের বিছানায় শুয়ে সেরাপ শুনতে পায় রুইয়া কান্না করছে এবং বলছে সে ভয় পাচ্ছে। বোনের দিকে না তাকিয়েই সেরাপ বলে ওঠে সে একা থাকতে চেয়েছিল, এখন সে একাই যেন থাকে। রুইয়া আবারও বলে তার ভয় করছে। এটা শুনে রেগে সেরাপ তার দিকে তাকাতেই হতবাক হয়ে যায়। রুইয়ার পুরো শরীরে রক্ত। তখনই এই ভয়ঙ্কর রুইয়া সেরাপের ওপর এসে হামলে পড়ে। ফলে সেরাপ প্রচণ্ড চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে শুনতে পায় সত্যি সত্যি রুইয়া তাকে ডাকছে। সে আবারও বলছে যে তার ভয় করছে, সে আসতে পারছে না, তাই সেরাপ যেন তার কাছে যায়। ভয়ে ভয়ে সেরাপ সেদিকেই এগিয়ে যায়। রুইয়ার ঘরে এক কোণায় সে রুইয়াকে হাঁটুতে মাথা দিয়ে বসে থাকতে দেখতে পায়, যে কিনা বারবার বলছিল তার ভয় করছে। সেরাপ কাছে যেতেই রুইয়া মাথা তোলে। সেরাপ তখন ভীষণ ভয় পেয়ে যায়, কেননা ছোট্ট রুইয়া যতই তার দিকে এগোচ্ছিল ততই যেন বড় আকৃতির হয়ে যাচ্ছিল। সেরাপ তখন ছুটে বেরিয়ে আসতে চায়, তবে দরজাটি বন্ধ হয়ে যায়। সে দরজাটি ধাক্কাতে থাকে, তখনই তার ঘুম ভাঙে। অর্থাৎ এটিও তার স্বপ্ন ছিল। তবে এবারও সে সত্যি সত্যি দরজায় ধাক্কানোর শব্দ শুনতে পায়। সে ইতিমধ্যে এইসব স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়েছিল। তখনই দেখা যায় তার ঘরে রুইয়া এসেছে। রুইয়া সত্যি সত্যি স্বপ্নে দেখা ওই কথাগুলোই বলতে থাকে যে তার ভীষণ ভয় করছে, সে তার বোনের সাথে ঘুমাতে চায়। এই বলে সে সেরাপকে এসে জড়িয়ে ধরে। সেরাপের ভয় তখনও কাটেনি। অন্যদিকে মেরাল তার ঘরে ঘুমাচ্ছিল। সে স্বপ্নে নানান ভয়ানক জিনিস দেখতে পায়। ওই শয়তান কবিরাজ, তার ছেলের লাশ এবং ওই বাচ্চা ছেলেটি, সেই সাথে ওই কবিরাজকে রুইয়ার সাথে দেখে সে ভয়ে চমকে ঘুম থেকে উঠে যায়। এই সময় সে তার ছেলের কণ্ঠ শুনতে পায়।
তার ছেলে তাকে বলছিল ওটাকে যেন পুঁতে ফেলা হয়, তা না হলে তারা তাকে ছাড়বে না, তার ভীষণ কষ্ট হচ্ছে। মিরাল ধর্মড় করে বিছানা থেকে উঠে বসে। তার ছেলে তাকে বলতে থাকে সে যেন তাকে বাঁচায়। তার ছেলে অর্থাৎ হাসান তাকে বারবার ডাকছিল, যা শুনে সে হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে চলে আসে। সে আশপাশটা দেখছিল, এমন সময় তার কাঁধে কেউ হাত রাখে। সে ভীষণ ভয় পেয়ে পিছে ঘুরে তাকায়, তবে সেখানে কেউই ছিল না। হাসান তখনও তাকে ডাকছিল। সে আশেপাশে দেখে তার ছেলে কোথাও নেই। এমন সময় আবারও কেউ একজন তার কাঁধে হাত রাখে। এটা বারবার হচ্ছিল। সেই সাথে মনে হচ্ছিল আশেপাশে কেউ যেন দৌড়াদৌড়ি করছে। এই সময় হঠাৎ করে ওই জিন আবারও তার ছেলের রূপ নিয়ে তার সামনে আসে এবং তাকে দেখায় যে মেঝেতে ওই বাচ্চা ছেলেটি শুয়ে আছে। আর এটা দেখা মাত্রই সবকিছু বন্ধ হয়ে যায়। ওই জিনরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কেমাল তার মায়ের ঘরে যায়। সে তার মাকে বলে তার নাতনি রুইয়ার জন্য তাকে এখন মরতে হবে। লালি বলে মেহমাদকেও সে মেরেছে, এখন তাকেও মারছে। কেমাল জিজ্ঞাসা করে মেহমাদের কথা সে কি করে জানলো। বৃদ্ধা বলে মেহমাদ তার কাছে এসে সবকিছু তাকে জানিয়েছে। তখন কেমাল তার মায়ের মুখে একটি পাইপ পেঁচিয়ে দেয় এবং বলে রুইয়ার জন্য তাকে নিজের জীবন দিতেই হবে। তার মাও এখানে রাজি হয়ে যায়। কেমাল তার মাকে নিয়ে সিঁড়ির উপরে চলে যায়, যেখান থেকে সে তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে কেমালের ঘুম ভাঙে। নিজের মাকে নিজের হাতে সে মেরে ফেলেছে। এই স্বপ্ন দেখে সে কিছুতেই নিজের ঘরে থাকতে পারে না। সে তখনই চলে যায় তার মায়ের ঘরে। সে দেখতে পায় তার মা শান্তিমতো ঘুমাচ্ছে। তাই সে আবারও নিজের ঘরে ফিরে আসে এবং শুতেই যাবে, এমন সময় সে তার মায়ের কণ্ঠ শুনতে পায়। তার মা তাকে ডেকে বলছিল এইসব কিছু স্বপ্ন ছিল না, সে চলে যাচ্ছে। একথা শুনে কেমাল ছুটে চলে যায় তার মায়ের ঘরে, যেখানে তার মা ছিল না। যা দেখা মাত্রই সে বুঝতে পারে যে তার মা পেছনের ওই সিঁড়ির কাছে রয়েছে। তাই সে দৌড়ে সেখানে চলে যায়। দেখা যায় তার মা সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, যেটা প্রায় অসম্ভব ব্যাপার ছিল। কেমাল তাকে বারবার ডাকে, কিন্তু সে শোনে না এবং সে ইচ্ছাকৃতভাবেই সিঁড়ি দিয়ে পড়ে যায়। এর ফলে সে সেখানেই মারা যায়। পরদিন তার দাফন শেষ করে আরজু বাড়িতে ফিরলে মিরাল তাকে সান্ত্বনা দেয়। আরজু জিজ্ঞাসা করে রুইয়া কেমন আছে। মিরাল জানায় রুইয়াকে সে বলেছে তার দাদির ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হসপিটালে আছে। তখন আরজু লালির ঘরে গিয়ে দেখে রুইয়া তার দাদির বিছানায় বসে আছে। আরজু তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে সে কেন কাঁদছে, তার কি হয়েছে। রুইয়া উত্তরে বলে তার দাদি তাকে ছোটবেলায় খুব ভালোবাসতো, তাকে অনেক আদর করত, তার সাথে সবসময় খেলা করত। সে বলতো সে নাকি তার সব থেকে বড় সম্পদ, অথচ অসুস্থ হওয়ার পর থেকে তার দাদি কখনো তাকে আদর করেনি। রুইয়া জিজ্ঞাসা করে এর কারণ আসলে কি। তার মা তাকে বোঝায় যে তার দাদি সবসময় তাকে ভালোবাসতো আর এখনো পর্যন্ত ভালোবাসে, তবে বৃদ্ধ হলে মানুষ অনেক সময় অনেক কিছু ভুলে যায়। রুইয়া বলে সে অসুস্থ হওয়ার পর সে যতবারই তার দাদির কাছে আসতে চেয়েছে ততবারই তার দাদি তাকে এখান থেকে চলে যেতে বলেছে। সেই সাথে সে সবসময় বলতো যে তার বাবা নাকি তাকে অন্য মানুষে পরিণত করেছে। এইসব কথা তার দাদি কেন বলতো? আরজুর কাছে এই প্রশ্নের কোনো জবাব ছিল না। অন্যদিকে আমরা কেমালকে দেখতে পাই, যার সাথে কাজিম দেখা করতে আসে। কাজিম কেমালকে জিজ্ঞাসা করে সে তার চাচার বাড়িতে কেন উঠেছে। কেমাল তাকে জিজ্ঞাসা করে সে এই বাড়ির ঠিকানা কোথায় পেল। উত্তরে কাজিম বলে তার জন্য এইসব ঠিকানা খুঁজে পাওয়া কঠিন কোনো ব্যাপার না। কেমাল বলে কাজিম যা কিছু বলেছে সবকিছু সে ঠিকঠাক করেছে, এখন সে কি চায়। কাজিম বলে কেমাল খুব ভালো মতোই জানে যে সে কি চায়। কেমাল বলে কাজিমকে দেওয়ার মতো আর কোনো টাকা তার কাছে নেই, যা শুনে কাজিম তাকে হুমকি দিতে শুরু করে। সেই সাথে পুলিশে যাওয়ারও ভয় দেখায়। এ থেকে বাঁচতে হলে তাকে 20 লক্ষ টাকা দিতে হবে, এটা দিলে সে আর কেমালের সামনে আসবে না। তবে কেমালের কাছে কাজিমকে দেওয়ার মতো কোনো টাকা ছিল না, যেটা শুনতে কাজিম নারাজ। ফলে আরও বেশি মানসিক প্রেশার নিয়ে বাড়ি ফিরে আসে কেমাল, যেখানে আরজু তার 2 মেয়েকে নিয়ে খাবার খাচ্ছিল। তবে সেরাপের খাবারের দিকে কোনো মন ছিল না, সে তো ফোন নিয়েই ব্যস্ত ছিল। যে জিনিসটা দেখে কেমাল এবার কাজিমের রাগ তার উপর ঝাড়ে, আর এই নিয়ে বাবা মেয়ের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়ে যায়। তারা একজন আরেকজনকে নিজেদের পরিস্থিতির জন্য দায়ী করছিল, আর এইসব চেঁচামেচিতে ছোট্ট রুইয়া ভীষণ ভয় পাচ্ছিল। এটা বলে আরজু তাদেরকে থামানোর চেষ্টা করলে সেরাপ জানায় রুইয়া তো সবসময় ভয় পায়, রাতের বেলা ভয় পেয়ে সে তার কাছে এসে তাকেও ঘুমাতে দেয় না। একথা বলে রাগের মাথায় সেরাপ নিজের ঘরে চলে যায়, তার পিছু পিছু চলে যায় আরজু। অন্যদিকে কেমাল এসে বসে রুইয়ার কাছে, যেখানে রুইয়া কেমালকে বলে সে কোনো রাতেই তার বোনের ঘরে যায়নি,
অর্থাৎ ওই রাতে ঘুম থেকে জাগার পর যে রুইয়া সেরাপের ঘরে এসেছিল সেটা আসলে আসল রুইয়া ছিল না, বরং সেটা হয়তোবা কোনো জিন ছিল। এখন পারিবারিক এইসব ঝামেলার মধ্যে মিরাল আসে না, বরং সে চুপচাপ নিজের ঘরে বসেছিল এবং ওই কবিরাজ মহিলার কথাই ভাবছিল, যে কিনা তাকে বারবার করে বলেছিল এই একটিই মাত্র কাজ বাকি আছে, সে যেন ছেলেটিকে অবশ্যই জীবন্ত কবর দেয়। তখনই আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই। জুলমাত রিচুয়ালের পর মিরাল ওই বাচ্চা ছেলেটিকে মুখে বস্তা দিয়ে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছিল। তখনই সেখানে কাজিম এবং তার লোকেরা চলে আসে। কাজিম মিরালকে জিজ্ঞাসা করে সে এসব কি করছে। এই ছেলেটি তাদের ইনকামের উৎস, সে কোন সাহসে ছেলেটিকে মেরে ফেলছে। কাজিমের লোকেরা ওই বাচ্চা ছেলেটিকে সেখান থেকে নিয়ে যায়। কাজিম এখানে মিরালকে গালমন্দ করতে থাকে এবং হুমকি দিতে থাকে। দৃশ্য বর্তমানে ফিরে আসে। মিরাল আতঙ্কিত হয়ে বসে থাকে। আমরা বুঝতে পারি মিরাল জিনদের দেওয়া ওই কথা রাখতে পারেনি, আর এই কারণেই প্রত্যেকটা মুহূর্ত ওই জিনেরা তাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। দৃশ্য চলে যায় কাজিমের আস্তানায়, যেখানে সে ওই বাচ্চাদেরকে আটকে রাখত। কাজিমের একজন লোক সামাদ বাচ্চাদেরকে সারাদিন ভিক্ষে করে আনা পয়সাগুলোর হিসাব নিচ্ছিল এবং তাদেরকে বকাঝকা করছিল। রিজা নামের একটা বাচ্চা কম ভিক্ষা আনায় সামাদ তাকে মারতে যায়। সে লোহার একটা রড হাতে নিয়ে রিজাকে মারতেই যাচ্ছিল, তখনই রিজা পরিণত হয় মেহমাতে এবং সে ওই রডটি ওই লোকটির পেটে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, এই বাচ্চা ছেলেটিই ছিল মেহমাত, যাকে দিয়ে এই লোকগুলো ব্যবসা করত। তবে রাস্তা থেকে একদিন মিরাল তাকে তুলে নিয়ে গিয়েছিল ওই রিচুয়ালের জন্য, যে রিচুয়াল সে পুরো করতে পারেনি, অর্থাৎ মেহমাতকে সে মারতে পারেনি। আর এই কারণেই ওই জিনেরা একে একে এর শাস্তি সবাইকে দিচ্ছে, যাদের কারণে ওই রিচুয়ালে বাধা এসেছিল। এখন রুইয়া তার ঘরে ঘুমিয়েছিল। হঠাৎই কারোর ডাকে তার ঘুম ভাঙে। সে তার দাদির ডাক শুনতে পায়, যে কিনা তাকে ফিসফিস করে ডাকছিল। সে দেখতে পায় তার দাদি তার সামনেই বসে আছে। এটা যেন কোনো ঘর নয়, বরং কবরস্থান, যেখানে তার দাদির কবর রয়েছে। তার দাদি তাকে বলে সবাই তাকে মিথ্যা বলেছে, সে হাসপাতালে নয় বরং মারা গিয়েছে, আর এখন সে কবরে আছে। রুইয়া এটা দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বাবা মাকে ডাকতে থাকে। তখন তার দাদি বলে যে চিৎকার করে কোনো লাভ নেই, তার কথা কেউ শুনবে না, কবরে মানুষের কথা কেউ শোনে না। এই বলে দাদি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং তার পচে যাওয়া হাত দিয়ে রুইয়ার পা চেপে ধরে। রুইয়া চিৎকার করে উঠতেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখনই সেখানে তার বাবা মা এবং মেরাল চলে আসে। রুইয়া তাদেরকে জিজ্ঞাসা করে তার দাদি কোথায়। আরজু বলে হসপিটালে। রুইয়া বলে কিন্তু তার দাদি তাকে বলেছে যে সে মারা গিয়েছে। একথা শুনে আরজু অবাক হয়ে যায়। সে রুইয়াকে তার সাথেই ওই রাতটা থাকতে বলে, তবে রুইয়া বলে সে মিরাল আন্টির সাথে ঘুমাতে চায়। আরজুর এই ব্যাপারটা খুব একটা ভালো না লাগলেও সে আপত্তি করে না। এখন ওই রাতে কেমাল ঘুমাতে পারে না। সে অদ্ভুতভাবে বিছানার উপর বসেছিল। দেখে মনে হচ্ছিল যেন ওই জিনে তাকেও আসর করেছে। সে বারবার তার মায়ের কণ্ঠই শুনতে পারছিল, যে কিনা তাকে বারবার বলছিল যে ওই ছেলেটি কোনো কারণ ছাড়াই মারা গিয়েছে। এই নিয়ে তার মধ্যে কি কোনো আফসোসও নেই? মিরাল নামের ওই মহিলাটিও তার কারণেই এখানে এসেছে। এইসব কথা শুনতে শুনতে সে ওই সিঁড়ি ধরে নেমে আসে, যে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে তার মা মারা গিয়েছিল। কেমাল নিচে নেমে আসে এবং বেসমেন্টে চলে যায়। সে চমকে ওঠে এটা দেখে যে তার পুরো পরিবার সেখানে অদ্ভুতভাবে বসে আছে। তাদের সাথে বসে আছে মেহমাত নামের ওই ছেলেটিও। মেহমাতের শরীরের সাথে একটি রক্তের ব্যাগ লাগানো, যেটা কানেক্টেড রুইয়ার সাথে। এসব দেখে কেমাল পাগলের মতো করতে শুরু করে। তার সামনে বসে থাকা আরজু এবং তার মেয়ে সেরাবকে বলে তারা তার জায়গায় থাকলে কি করত, তার আর কি বা করার ছিল। দুটো বাচ্চার মধ্যে যে কোনো একজন বাঁচবে এবং একজন মারা যাবে, আর এটি তাকে নির্ধারণ করতে হবে। তার জায়গায় অন্য কেউ থাকলেও নিজের সন্তানকেই বাঁচাতো। একথা বলে সে অদ্ভুত ভঙ্গিতে হাসতে থাকে এবং বলতে থাকে তারা যেন তাকে ছেড়ে না যায়। আরজু এবং সেরাবও এখানে স্বাভাবিক ছিল না। তারা তার কথার কোনো জবাবও দিচ্ছিল না। সেখানে এক অদ্ভুত ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়, যেখানে ওই শয়তান মহিলা কবিরাজটিও ছিল, যে কিনা কেমালের ওপর আক্রমণ করে এবং কেমালের ঘুম ভেঙে যায়। এই মানসিক চাপ সে আর নিতে পারছিল না, তাই তো সে তখনই গিয়ে আরজুরও ঘুম ভাঙায় এবং সে তাকে বলে যে সে তাকে কিছু বলতে চাইছে। সে আর লুকিয়ে রাখতে পারছে না। আরজু জিজ্ঞাসা করে সে কি লুকানোর কথা বলছে। কেমাল তখন বলে সে যা করেছে তাদের মেয়ের জন্য করেছে। সে তাদের মেয়ের জীবন বাঁচাতে একটা বাচ্চাকে হত্যা করেছে। ছেলেটির শরীর থেকে রক্ত নেওয়ার সময় সে খেয়াল করেনি।
যে কারণে সে এত বেশি রক্ত নিয়ে ফেলেছে যে ছেলেটি সেখানেই মারা গিয়েছে। তার বাচ্চার সুস্থতার জন্য এই কাজটি সে করেছে। সে তার মেয়ের জন্য এখনো যে কোনো কিছু করতে প্রস্তুত আছে। একথা শুনে আরজু হতভম্ব হয়ে যায় এবং বারবার জিজ্ঞাসা করে সে কি করে এই কাজটি করলো। তখনই তাদের ঘরে রুইয়া আসে। রুইয়াকে দেখে আরজু তার কাছে ডাকে এবং তাকে তার পাশে বসিয়ে তার চুল ধরে টেনে বলে সে এর জন্য এই কাজটি করেছে। এখানে রুইয়া এবং আরজু কেউই স্বাভাবিক ছিল না। এটা দেখে কেমাল ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় পেছন থেকে তার মাও চলে আসে, যার এই ভয়ানক রূপ দেখে সে আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তখনই তার চমক ভাঙে এবং সে দেখতে পায় এই সব কিছু এতক্ষণ ধরে সে কল্পনা করছিল। আরজু তো তার সামনেই ঘুমিয়ে আছে। অন্যদিকে মেরাল বসেছিল রুইয়ার ঘরে। তখন তার কাছে কাজিমের কল আসে। কাজিম মেরালকে জিজ্ঞাসা করে সে কেমালের বাড়িতে কি করছে। মেরাল বলে সে এই বাড়িতে কাজ করে, বাচ্চাদের দেখাশোনা করে। কাজিম হেসে বলে মেরাল কাকে বোকা বানাচ্ছে। সে কয়দিন আগেও একটা বাচ্চাকে জ্যান্ত পুঁতে মেরে ফেলতে চাচ্ছিল। সে নাকি এখন বাচ্চাদের দেখাশোনা করছে। এই বাড়িতে আসার পেছনে নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে। কাজিম এখানে মেরালের কাছ থেকেও কিছু টাকা দাবি করে। 2 ঘন্টার ভেতরই মেরাল যেন ওই টাকা নিয়ে বাড়ির বাইরে আসে, তা না হলে সে মেরালকে শেষ করে দিবে। এখন কলটি রাখার পর মেরালের ওই কবিরাজের কথা মনে পড়ে যায়। মেহমাদকে মারতে ব্যর্থ হওয়ার পর মেরাল গিয়ে ওই মহিলাটিকে জানিয়েছিল যে সে মেহমাদকে মারতে পারেনি। যা শুনে ওই কবিরাজ মহিলাটি বেশ রেগে যায়। আর এরপর সে জানায় যে মেহমাদকে ওই লোকগুলো একজনকে দিয়ে দিয়েছে। সে মেহমাদকে মেরে ফেলেছে। তার একটি মেয়ে রয়েছে যার শরীরে রয়েছে মেহমাদের রক্ত, যে রক্ত ইতিমধ্যে জিনদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। এ কারণে এখন মেরালকে ওই মেয়েটিকেই মারতে হবে। আর ওই মেয়েটি আর কেউ নয় বরং রুইয়া ছিল। হ্যাঁ, মেরাল এখানে রুইয়াকে দেখাশোনা করার জন্য নয়, বরং তাকে মারার জন্য এসেছে। মেরাল এইসব নিয়ে ভাবছিল, তখন হঠাৎই ওই কবিরাজ মহিলাটি তার পেছনে চলে আসে এবং সেখানে প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে আবার সেটা থেমেও যায়। তখন সে দেখতে পায় যে ড্রয়ারটি নড়ছিল তার ভেতরে রয়েছে সেই কঙ্কালটি। এই কঙ্কালটিকে ওই কবিরাজ মহিলা মেরালের কাছেই রাখতে বলেছিল। সঠিক সময় এলে এটিই তাকে ইশারা দিয়ে বোঝাবে। আর তখনই মিরালকে ওই মেয়েটিকে উৎসর্গ করতে হবে। অর্থাৎ আজ রাতেই মিরালকে রুইয়াকে উৎসর্গ করতে হবে, তা না হলে তার এই মৃত্যু যন্ত্রণা আরো বেশি বেড়ে যাবে। তবে মিরালের চোখ মুখ দেখেই বোঝা যায় যে সে কিছুতেই রুইয়াকে উৎসর্গ করতে চাইছিল না। অন্যদিকে আমরা কাজিমকে দেখতে পাই, যে কিনা মিরালের কাছেই যাচ্ছিল। হঠাৎ করেই একটা অন্ধকার জায়গায় তার গাড়িটি থমকে যায়। সে সামনে কয়েকটি বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এটা দেখে সে বাচ্চাগুলোকে সরানোর জন্য গাড়ি থেকে নামে। তবে সে দেখতে পায় এই বাচ্চাগুলো তো তারই বন্দি করে রাখা বাচ্চা। তবে তারা এখানে কি করে এলো? ছেলেগুলো তার কোনো কথার জবাব দেয় না, বরং হঠাৎই হাওয়া থেকে একটা পাথর ছুটে এসে তার গায়ে লাগে। এতে করে সে বেশ আহত হয়ে পড়ে। কাজিম বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, তাই সে তাড়াতাড়ি গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করে। তখনই এক ভয়ঙ্কর হাত তার হাত ধরে বসে। আমরা দেখতে পাই এটি আর কেউ নয় বরং মেহমাদ ছিল, বা বলা যায় মেহমাদের রূপ ধরে ওই জিন, যে কিনা এবার কাজিমকেও শেষ করে দেয়। অন্যদিকে কেমাল ওই সময় টয়লেটে ছিল। তার মাথায় নানান ধরনের কথা ঘুরছিল। সে কোনো মতে নিজেকে সামলে তার মায়ের ঘরে যায়। সেখানে গিয়ে সে তার মায়ের উদ্দেশ্যে বলতে থাকে যে সে খুব খারাপ একজন ছেলে, যে কিনা তার মাকে মেরে ফেলেছে, তার জন্যই এই সব কিছু হয়েছে। একথা বলে সে বিছানায় পড়ে থাকা তার মায়ের একগোছা চুল তুলে নেয় এবং হাউমাউ করে কাঁদতে থাকে। এই সময় তাকে কেউ একজন নাম ধরে ডাক দেয়। পিছে ঘুরে এসে দেখতে পায় তার মেয়ে এবং মেহমাদ দাঁড়িয়ে আছে। রুইয়ার শরীরে একটা রক্তের পাইপ। রুইয়া তখনই মেহমাদের সাথে বেসমেন্টে চলে যায়। কেমাল তাকে হাজার ডাকলেও সে শোনে না, তাই তো সেও রুইয়াদের পিছু পিছু বেসমেন্টে চলে যায়, যেখানে ঢুকেই সে হতভম্ব হয়ে যায়। পুরো ঘরে কালো জাদুর বিভিন্ন জিনিস লাগানো রয়েছে। এছাড়া একটা কবরের ফলকের মতো তৈরি করা আছে, যেখানে রক্ত দিয়ে রুইয়ার নাম লেখা। রুইয়া এবং মেহমাদের ওই দুটো পুতুল সহ সপ্ত প্রাণীর হাড় দিয়ে তৈরি ওই তাবিজটিও সেখানে রাখা ছিল। হঠাৎ করেই সেখানে তার সামনে একটি বড় পুতুল চলে আসে, ফলে সে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সে কিছু একটা শব্দ শুনতে পায়। পাশের ঘরে গিয়ে দেখতে পায় তার পুরো পরিবার প্রজেক্টরের সামনে বসে কিছু একটা দেখছে। প্রজেক্টরে একটা ভিডিও চলছে, যেখানে স্বয়ং কেমাল নিজের সব কুকীর্তির কথা স্বীকার করে নিচ্ছে।
তার মেয়ের অসুস্থতার কারণে তাকে প্রতিনিয়ত রক্ত দিতে হতো। রক্ত জোগাড় করাটা বেশ কঠিন হয়ে যাওয়ায় সে কাজিমের সাথে যোগাযোগ করে, যে কিনা এতিম বাচ্চাদের বিক্রি করত। সে কাজিমকে টাকা দিয়ে এতিম বাচ্চা কিনে নিত এবং তাদের রক্ত রুইয়াকে দিত। শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল, তবে মেহমাত নামের একটা ছেলের থেকে বেশ রক্ত নিয়ে ফেলায় ছেলেটি মারা যায়। এরপর থেকেই কাজিম এবং তার লোকেরা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এ কারণেই সে সেখান থেকে পালিয়ে এখানে চলে এসেছিল। তবে সব সময় সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে যে সে যা কিছু করেছে সব নিজের মেয়ের জন্যই করেছে। এই ঘটনার পর থেকে সে অদ্ভুত সব স্বপ্ন দেখে। স্বপ্নে সে সব সময় মেহমাতের সাথে রুইয়াকে দেখতে পায়। আজও তাদেরকে দেখে তাদের পেছন পেছন সে এই ঘরে এসে পড়েছে। এখন সে নিজেই দরজার কাছে দাঁড়িয়ে নিজেকে প্রজেক্টরে দেখছে। ভিডিওতে কেমাল একথা বলা মাত্রই তার পুরো পরিবার অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে পড়ে। সে এখানে তাদের সামনে এসে সবকিছু বলতে চায়। এমন সময় দেখা যায় সবকিছু হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ওই ঘরে তো আসলে কেউই নেই। এদিকে আরজুর ঘুম ভেঙে গেলে সে তার পাশে কেমালকে দেখতে না পেয়ে ভীষণ অবাক হয়। তখনই হঠাৎ করে পাশে থাকা ল্যাম্পটি ভেঙে যায়। আরজু উঠে দেখতে পায় হাঁটু ভেঙে অদ্ভুত ভঙ্গিতে দরজায় বসে আছে রুইয়া। তাকে দেখে রুইয়া বলে আরজু এখন নড়তে পারবে না এবং তার ছোট মেয়ে রুইয়া আজ রাতেই মারা যাবে। আরজু বলে রুইয়া এসব কি বলছে? এটা আসলে রুইয়া নয়, বরং একটা জিন ছিল। জিন আরজুকে পেছনে তাকাতে বলে, তবে সে পেছনে তাকানোর আগেই আরজুকে কিছু একটা তার নিজের দিকে টানতে শুরু করে। আরজু এতে করে জ্ঞান হারিয়ে ফেলে। তখন আমরা বেশ কিছু জিনের উপস্থিতি টের পাই। অন্যদিকে আমরা অরহানকে দেখতে পাই, যে কিনা আগুন জ্বালিয়ে লোহার কাজ করছিল। তখনই সে আগুনের ভেতর থেকে কিছু চিৎকার শুনতে পায়, যা শোনা মাত্রই সে বুঝতে পারে কারোর তার সাহায্যের প্রয়োজন। তাই সে দোয়া পড়তে পড়তে বেরিয়ে যায়। একই রাতে এত কিছু হচ্ছিল। এদিকে সেরাপ নিজের ঘরে ঘুমাচ্ছিল। তখনই তার জিনে আসর করা মা তার কাছে আসে, যা দেখে সেরাপ ভয়ে চিৎকার করতেই যাবে, তখনই আরজু তার মুখে হাত ঢুকিয়ে দেয়। এতে করে সেরাপকেও ওই জিনে আসর করে নেয়। তারা দুজন এবার চলে যায় মেরালের কাছে, যে কিনা তখনই রুইয়ার ঘর থেকে বেরিয়ে নিচের দিকে যাচ্ছিল। তাদের মধ্যে থাকা জিনেরা এখানে মিরালকে বলে আজ রাতেই রুইয়াকে উৎসর্গ করতে, যা শুনে মিরাল চলে যায় তার ঘরে। সেখানে গিয়ে সে রক্ত নেওয়ার একটা পাইপ নিয়ে নেয়, সেই সাথে আরো কিছু জিনিসপত্র। এরপর সে জানালা দিয়ে বাইরে তাকায়। আমরা দেখতে পাই বাইরে একটা কবর খোঁড়া রয়েছে। মেরাল এই জিনিসগুলো নিয়ে এবার রুইয়ার কাছে যায় এবং বলে তারা দুজন এবার একটা খেলা খেলবে, যে খেলাটি একটি গর্তের ভেতরের খেলা। এইভাবে ভুলিয়ে ভালিয়ে সে রুইয়াকে নিয়ে চলে যায় বাগানে এবং সেখানে খেলার জন্য প্রস্তুত হয়। খুশিতে রুইয়া তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে অরহান ওই বাড়ির দরজার কাছে চলে আসে। তখনই সে ওই জিনের কথা শুনতে পায় এবং বুঝতে পারে এই বাড়ির ভেতরে রয়েছে ওই জিন। ওই জিনটি তাকে বারবার এখান থেকে চলে যেতে বলছিল। তার মধ্যে অরহান নিজের কবরের দিকে পা বাড়াচ্ছে, তবে অরহান তার কথা না শুনে চলে যায় বাড়ির ভেতরে। সেখানে সে একটা ঘরে সেরাপ এবং আরজুকে জিনের আছরে দেখতে পায়। তাদের কথা থেকে তার বুঝতে একটু সময় লাগে না যে এখানে অনেক খারাপ শয়তান ধরনের জিন রয়েছে। জিনটি মূলত অরহানের মনোযোগ অন্যদিকে সরাতে চাইছিল, আর এই কারণেই সে সেরাপের মাধ্যমে তাকে ব্যস্ত রাখছিল। অরহান এখানে সেরাপকে জিজ্ঞাসা করে তার নাম কি। জিনের নাম জানার মাধ্যমে অরহান মূলত জানতে চাইছিল যে সে এখানে কেন এসেছে, অর্থাৎ অরহানের সাহায্য কার প্রয়োজন। তবে ওই জিনের মতে অরহান তাদের সাথে পেরে উঠবে না। একথা বলতে বলতেই আরজুর ভেতরে থাকা জিনটি অরহানের দিকে এগিয়ে আসে আর এরপর সেরাপের সাথে মিলে হাসতে থাকে, যা দেখে অরহান এবার দুটো জিনেরই গলা চেপে ধরে এবং দোয়া পড়তে শুরু করে। এর মাধ্যমে সে সরাসরি চলে আসে জিনদের দুনিয়ায়, যেখানে তার সামনে সেরাপ এবং আরজুর রূপ নিয়ে বসেছিল ওই দুটো জিন, যারা কিনা তাদেরকে কবজা করে রেখেছে। এই জিনের কাছ থেকে অরহান সবকিছু জানতে পারে। একজন লোক সামান্য জমির জন্য বাবা ছেলেকে মেরে ফেলে, আর এরপর একজন মহিলা এর প্রতিশোধ নিতে কালো জাদু করে এবং জুলমাত রিচুয়ালের মাধ্যমে এই ভয়ানক জিনের সাথে করে এক ভয়ানক চুক্তি। এক পরিবারের সবাইকে সে মেরে ফেলে। এদিকে এক লোক নিজের মেয়েকে বাঁচানোর জন্য আরেকটি বাচ্চা ছেলেকে মেরে ফেলে এবং এক লোক বাচ্চাদের দিয়ে খারাপ কাজ করায়। এত সব খারাপের মধ্যে অরহান শুধুমাত্র জিনদের খারাপ কাজটাই দেখছে।
এইসব না শুনে অরহান এক মনে দোয়া পড়তে থাকে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকে যাতে করে এই জিনদের হাত থেকে এই পরিবারকে মুক্ত করতে পারে। কখনো ওই জিন ওই কবিরাজের রূপ নিচ্ছিল, কখনো বা আরজুর। সে এখানে বলতে থাকে যে ওই বাচ্চা মেয়েটির রক্ত জিনদের উৎসর্গ করা হয়েছে, ওই বাচ্চা মেয়েটি জিনদের সম্পদ। তখন অরহান বলে জান মাল সবকিছুই মহান আল্লাহ তাআলার, কারণ জীবনের উপর কোনো জিন অথবা মানুষের কোনো অধিকার নেই। এভাবেই সে মহান আল্লাহ তাআলার কালাম দ্বারা ওই দুজনের শরীর থেকে জিনদেরকে তাদের নিজেদের দুনিয়াতে ফেরত পাঠায়। আবারও হেরে যায় শয়তান। আমরা দেখতে পাই মিরাল যে রুইয়াকে কবর দিচ্ছিল, হঠাৎ করে পেছন থেকে তার ছেলে হাসান তাকে ডাক দেয়, কোনো শয়তানি রূপে নয় বরং একজন মানুষের রূপে। সে কাঁদতে কাঁদতে তার মাকে বলে এখন আর এই কাজ করার দরকার নেই, এই কাজ না করলেও চলবে। এ কথা শুনে মিরালও ভেঙে পড়ে। সে হাত থেকে কোদাল ফেলে দেয় এবং রুইয়াকে মাটি থেকে তুলে নেয় আর বলে তাদের খেলা শেষ। এতদিনে আসলে মিরালের রুইয়ার উপর এক অস্বাভাবিক টান হয়ে গিয়েছিল, যে কারণে রুইয়াকে এইভাবে উৎসর্গ করতেও তার ভীষণ কষ্ট হচ্ছিল। এখন সবাই তো সবার শাস্তি পেয়ে গেল। কেমালের কি হলো? কেমাল তখনও ওই বেসমেন্টেই বসেছিল যেখানে তার মায়ের আত্মা আসে। সে তাকে চুল ফিরিয়ে দিতে বলে। তার মা তাকে বলে সে অনেক বড় ভুল করেছে, সে একজন মানুষের খুন করেছে। এসবে ভয় পেয়ে কেমাল চিৎকার করতে থাকে। তখনই রুইয়া তার পাশে আসে, যার হাতে ছিল ওই দুটি পুতুল, অর্থাৎ রুইয়া এবং মেহমাতের পুতুল। তবে এই ঘটনার পর কেমাল সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত 6 বছর ধরে তার চিকিৎসা চলছে। মেরালকে আরজুর পরিবার ক্ষমা করে দিয়েছে। মেরাল, আরজু, সেরাব এবং রুইয়া এখন একসাথেই থাকে, একটা পরিবারের মতো করে। সবচেয়ে মজার বিষয় হলো রুইয়ার কোনো অসুখ ছিলই না। মূলত তার বাবা কেমালের মানসিক রোগ ছিল, যে কারণে তার মনে হতো রুইয়ার কোনো অসুখ আছে, আর এই ব্যাপারটা সে সকলের সামনে উপস্থাপনও করত। নিজে ডাক্তার হওয়ায় রুইয়াকে বাইরের কোনো ডক্টরের কাছে কখনো নেওয়া হয়নি। সেই সব সময় রুইয়ার চিকিৎসা করত, তাকে বারবার রক্ত দিত বিনা কারণেই। আর এইভাবেই সে রুইয়াকে অসুস্থ করে রাখত, আর এর শাস্তি সে পেয়েছে। শেষ দৃশ্যে আমরা অরহানের কথা শুনতে পাই, যে কিনা আমাদের উদ্দেশ্যে বলে যে যদি কখনো অন্ধকার হতে পিছু ছাড়াতে হয় তাহলে পুরোপুরি আলোর সম্মুখীন হতে হবে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। আশা করছি আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচপি শপে। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।